কারবা সাচ শুনতে খারাপ হলেও সেগুলোই কিন্তু অ্যাকচুয়াল বাস্তব। আর সেই বাস্তব কঠিন জিনিসের মধ্যে পড়লেই আমরা কিন্তু সিজন হয়ে যাই, তাই তো? তো তেমনই একটা কারবা সাচ আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে এই যে স্বামী স্ত্রীর রিলেশন, সেই রিলেশনটা কি, অ্যাকচুয়ালি এই বিয়েটা কি, আইনত এবং সামাজিকভাবে একে অপরের জৈবিক চাহিদার পার্টনার, এটা কিন্তু মেন ফ্যাক্ট। এই যে আজকের ডেটে অনেকেই বলে বিয়ে করব না, তাদের মধ্যে কনসেপ্ট যে ভাই কেন বিয়ে করব, নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য আমাকে বিয়ে নামক কোনো জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে কেন? যেহেতু সামাজিকভাবে আমাকে দেখাতে হবে, তো আমার যদি জৈবিক চাহিদা মেটাতে হয়, আমি যে আমার সঙ্গে পারফর্ম করতে রাজি হবে আমি তার সঙ্গেই যেতে পারি, আমার বিয়ে করার প্রয়োজন নেই। কারণ আমাকে সামাজিকভাবে কারোর কাছে এই পারমিশনটা নিতে হবে না ভাই আমি কার সঙ্গে আমার জৈবিক চাহিদা মেটাবো, এরকম অনেকের কনসেপ্ট আছে। আর এই সব হচ্ছে বলেই এখনকার দিনে সিঙ্গেল মম সিঙ্গেল ফাদার বেশি হচ্ছে। অনেকে দেখছো এই যে বড় বড় সিনেমা আর্টিস্টরা কী করছে, একজন করে গর্ভ, কেউ কেউ গর্ভ ভাড়া নিচ্ছে, কেউ কেউ হচ্ছে তোমার স্পার্ম ডোনেট করছে, সেই স্পার্ম দিয়ে কেউ মা হচ্ছে কেউ বাবা হচ্ছে, তাই তো? কিন্তু তার মানে কি তারা তাদের জৈবিক চাহিদা নিবারণ করে না? কোথাও অবশ্যই করে। তার জন্য তারা মনে করে না যে লিগালি আমার কারোর কাছ থেকে ব্যাপারটা করতে হবে যে এই পার্টিকুলার জিনিসের সঙ্গেই আমাকে চলতে হবে বা এই পার্টিকুলার লোকের সঙ্গেই আমাকে থাকতে হবে শুধুমাত্র জৈবিক নিডের জন্য। জৈবিক নিডের জন্য আমি এত বড় রেসপন্সিবিলিটি নেব না অন্য কারোর, তাই জন্যই তো তারা এরকম করছে, বুঝতে পারছো নিশ্চয়ই? তো অনেক কনসেপ্ট না চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সমাজে। অনেক জিনিস যেগুলো ব্রাত্য ছিল, যেগুলো হচ্ছিল না, সেগুলো কিন্তু হচ্ছে। আমরা জানি এলজিবিটিদের পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, আরও অনেক কিছু আসছে। কেন? তার কারণ ভালোবাসা দুটো মনের মধ্যে থাকে, দুটো মনের মধ্যে ভালোবাসা থাকে। এবার এই যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ কি করা হয়, যে দুজনকে জোগাড় করা হয়, দুজন দুটো কালচার থেকে আসে, দুজন দু রকমভাবে আসে, এবং আমাদের বড়রা ঠিক করে যেহেতু এ মানে এলিজিবল। কোথা থেকে এলিজিবল না, তার কর্মক্ষমতা আছে, তার আতিশয্য আছে, সে বৈষয়িক, তার বাবা মার একমাত্র সন্তান, হেনা তেনা অমুক তমুক, এইসব কিছু কোয়ালিটি দেখে। আর কেউ কেউ দেখে না পরিশ্রম করতে পারছে, এইসব দেখে একটা মেয়েকে পাত্রস্থ করে দেওয়া হয় এবং তারপরে বলা হয় যে এই দেখো তোমাদের দুজনকে এক জায়গায় রাখা হয়েছে, এবার তোমরা নিজেদের মধ্যে ইন্টুকুলু করতে পারো, তাই তো? তারপরে কিন্তু অন্য কিছু আসে। এমন বহু মেয়ে আছে যাদের বিয়ে দেওয়া হয় অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ করে, তারা বিয়ে করে, কিন্তু পরবর্তীকালে বিয়ের কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। তার মানে সেই জায়গায় মেয়েটা দুশ্চরিত্র বা ছেলেটা দুশ্চরিত্র বলে তা নয়। অনেক সময় দেখা যায় যে তাদের যে জৈবিক চাহিদা, তাদের যে মাত্রা দুজনের সমান নয়, এরকমও দেখা গেছে। আবার দেখা গেছে ছেলেটি ঠিকঠাক নয়, আবার দেখা যাচ্ছে মেয়েটি ঠিকঠাক নয়। মানে কি পারফর্মে তারা যে ভেবে বিয়ে করেছিল সেগুলো সেখান থেকে পায়নি, তাই ডিভোর্স হয়ে গেছে। এগুলো আকছার ঘটে। অনেকে অনেক কিছু সহ্য করে মেনে নেয়, অনেকে ভাবে এটাই আমার ভবিতব্য, অনেকে মনে করে ভাগ্যে যা ছিল সেটাই, অনেকে মনে করে যে এটাই হয় কারণ কারোর সঙ্গে আলোচনা করেনি, এর বাইরে অন্য কিছু চাহিদা নেই। আজকের আমাদের এই টিনু সুন্দরী আর এই খোকার ব্যাপারটা এই যে এই জায়গায় এলো, এর প্রথম কারণই হচ্ছে জৈবিক ব্যাপারটা, এটা মাথায় রাখবেন। তাহলে এবার তোমরা বলতে পারো যে তার মানে বিয়ে মানে শুধুই জৈবিক নিড না, বাট এটা এসেন্সিয়াল। একটা বিয়ে নামক জিনিসটার মধ্যে কেন বিয়ে দেবে নাহলে? একটা মেয়ে এলিজিবেল, একটা ছেলে এলিজিবেল, একটা মেয়ে সব দিক দিয়ে সক্ষম, একটা পুরুষ সব দিক দিয়ে সক্ষম, তাহলে তাদের বিয়ে করার কি দরকার আছে? কারণ সামাজিকভাবে আমরা জানি আমাদের যে আইন বা আমাদের যে সমাজ, তারা এটাকে প্রায়োরিটি দেয় না যে আমরা যত্রতত্র যেখানে সেখানে জৈবিক চাহিদা মিটিয়ে বেড়াই। আমাদের সমাজ বলে তোমার জন্য কোনো একটা ব্যক্তি বিশেষকে চুজ করা হবে আইনত, এবং তুমি তার সঙ্গেই তোমার রিলেশনটা মেনটেন করবে, আর তার জন্য তোমাকে একটা কনজুগাল রিলেশনশিপে যেতে হবে। এই তো ব্যাপার, ফান্ডাটা বুঝতে পারছো? তো এই লিভিনের প্রকোপ কেন বাড়ছে? লিভিনের প্রকোপ বাড়ছে তার কারণ হচ্ছে কোনো আইনত ব্যাপার নেই তো।
আমি আর তুমি একসঙ্গে থাকবো কারণ আমাদের মন চায়, আর আমরা দুজন নিজেদের সঙ্গে সমস্ত রকম জিনিসপত্র শেয়ার করব, এটাই তাদের মানসিকতা। কোনো আইনি মারপ্যাচে জড়াবো না। বিয়ে নামক একটা জিনিস যেটাকে আমাদের ভালোবাসা না থাকলেও বয়ে নিয়ে যেতে হবে, এই কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার নয়, তাই জন্য তারা লিভ ইন করছে। ঠিক আছে, তো সবকটাই হচ্ছে চিন্তাধারার উপর নির্ভর করছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেক কথা শুনতে হয়েছে টিনুকে যে 5 দিন কেন ছেলের বাড়িতে এসে থেকেছে। তোমরা কি কোনোদিন কোথাও এইসব শুনেছো? তার মানে তাদের ফ্যামিলি ভালো না, এটা শুনেছো। কিন্তু বহুবার এটাও তার সঙ্গে আলোচ্য বিষয় হয়ে ওঠা উচিত ছিল যে ভাই যাদের বাড়িতে এসে থেকেছে তারাও তার মানে সেই লেভেলের লিবার্টি দিয়েছিল, নাহলে তারা থাকতে পারতো না। তাহলে সেক্ষেত্রে ওই বাড়ির ফ্যামিলিও অ্যাকসেপ্ট করেছিল, এই বাড়ির ফ্যামিলিও অ্যাকসেপ্ট করেছিল, এবং ছেলেটা এবং মেয়েটাও অ্যাকসেপ্ট করেছিল, কারণ তাদের আর অপশান ছিল না চিনে নেওয়ার, তাই জন্যে। আর আমরা ধরেই নিচ্ছি যে 5 দিন একসঙ্গে ছিল মানেই 5 বছরের মানুষটাকে চিনে যাবে, মানে 5 বছরে যেটা চিনতে পারেনি 5 বছরে চিনে যাবে না। একটা মেয়ে আর একটা ছেলে যতই পাশাপাশি থাকুক, 1 দিন কেন 5 দিন কেন বছর বছর থাকলেও মানুষ চিনতে পারে না, যদি না সে চেনাতে চায়। ঠিক আছে, কিন্তু তবুও আমরা বলি যে প্র্যাকটিক্যালি একটা মানুষ কি, তার আদব কায়দা কি, এগুলো জানতে গেলে অন্তত বছর 2-3 মিশতে হয়, তবে তার অনেক কিছু বোঝা যায়। ওই 2 মাস 3 মাসে সমস্ত কিছু বোঝা যায় না, মানসিকতা অনেক কিছু বোঝা যায় না। এবার কথাটা হচ্ছে যে টিনু সুন্দরী কি হয়েছে। টিনু সুন্দরী 5 দিন থেকেছে, মনে হয়েছে প্রথম সব কিছুই মনে হয় ভালো, কিন্তু পরবর্তীকালে তারা যখন নিজেদের কনজুগাল লাইফে প্রবেশ করলো, যখন তাদের জৈবিক নিডগুলো হলো, তখন দেখা গেল যে খোকার যে এক্সপেকটেশান তার পার্টনারের কাছ থেকে আর টিনুর যে এক্সপেকটেশান তার পার্টনারের থেকে, দুটো কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স। খোকা যে ধরনের অ্যাপ্রোচ চায় সেটা টিনু দিতে পারছে না, আর টিনু যে ধরনের অ্যাপ্রোচ চায় সেটা খোকা দিতে পারছে না। তো একটা হিউজ গ্যাপ তৈরি হলো। মেন্টাল জায়গাটা তখনই তৈরি হবে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তখন মানে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, প্রথমে তারা ফিজিক্যালি দুজনের থেকে স্যাটিসফাইড হবে, নাহলে মনটা বসবে কি করে? কারণ তাদের তো প্রথমে মন ভালোবাসার জায়গা দেওয়া হয়নি, তাদের তো প্রথমেই অ্যারেঞ্জ করেই তাদের ফুলসজ্জার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে 2-3 দিনের বিবাহিত লাইফের মধ্যে। তাহলে সেইখানে গিয়ে যদি তাদের জিনিসটা ঠিকঠাক না হয়, তাহলে তারা পরবর্তীকালে কি করে মনের মিল করাবে? অ্যারেঞ্জ মানে তো প্রথমেই মনের মিল হয় না, প্রথমে দেহের মিল হয়, তারপরে তাদের মনের মিল হয়, আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শেখে। যেটা লাভ ম্যারেজে কি, আগে তোমরা দেখে শেখে মনের মিল ঠিল করে তারপরে তারা একটা বিবাহিত জীবনে যায়। তাহলে সেই জায়গায় একটা বিশাল বড় গ্যাপ, যেই গ্যাপটা অ্যাজ অন ডেট আনস্যাটিসফাইড জোন তৈরি করেছিল তাদের দুজনের। বুঝতে পেরেছো? এটাই আসল রহস্য। আর সেই জন্যই আমরা আজকের ডেটে পরিষ্কার যে খোকা অন্য কোনো জায়গায় অনেক অন্য কিছু গুল ছাড়িয়ে উড়িয়ে বেরিয়েছে, আর তার ফলে অবশ্যই টিনুর কাছে এসে সে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, আর টিনুও যেই নিডগুলো খোকার থেকে ছিল ফিজিক্যালি সেগুলো পূরণ হয়নি। তার সাথে সাথে মেন্টাল জিনিসটাও অ্যাটাচমেন্টটা কমতে থাকে, স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। এবার তোমরা যদি ভাবো 2 ফোঁটা লেবুর রসে একটা ছানা বেরিয়েছে মানেই তার সমস্ত চাহিদা ওখানেই পূরণ হয়ে গেছে, আর তার মানেই সে সক্ষম, তা কিন্তু নয়। অনেক ভালো প্লেয়ার আছে ফুটবল ম্যাচে যারা গোল করতে পারে না কিন্তু খুব ভালো পাস কাটাতে পারে, আবার অনেক ভালো প্লেয়ার নেই যারা একটা টুপ করে গোল দিয়ে দিল কিন্তু খেলতে পারে না। তাহলে সেরকম পারফরমেন্স ভালো হলেই সে গোল করতে পারবে, অ্যাচিভ করতে পারবে, এটা কিন্তু কথা নয়। তাই তোমরা যদি ভাবো ওই 2 ফোঁটা রসে ছানা বেরিয়েছে মানেই তার মানেই সে ভালো পারফর্মার, নো, একদমই না, তাহলে তোমরা ভুল জানো। আর এটা যদি কেউ ভাবো যে সন্তান হয়ে গেছে মানে আর জৈবিক চাহিদা থাকবে না, আর থাকা মানে অন্যায়, বা কন্ট্রোল যদি না করতে পারে তার মানে অন্যায় একটা মেয়ের, তাহলে তোমরা ভুল জানো। কারণ একটা সুস্থ মানসিকতার সুস্থ হেলদি মেয়ে বা ছেলে যেই হোক তার জৈবিক চাহিদাটা থাকবে, এটা স্বাভাবিক। আর না হলে তো ওই লোকে সবাই 7 তাড়াতাড়ি বিয়ে করতো, 20-24 বছরেই তার সমস্ত চাহিদা মিটে যেত, তারপরে সে শূন্য থাকতো।
এরম হয় না। তাহলে এই জিনিসটাকে তোমরা কখনোই ডিনাই করবে না, এই জিনিসটা ডিনাই করার নয়। নিজেদের সন্তানদের ব্যাপারগুলো যখন যদি কোনো কারোর প্রবলেম হয়, এইগুলো ডিনাই করলে হবে না, এগুলোকে বুঝতে হবে, হাউমাউ করলে হবে না। তো এদের এই প্রবলেমটা হয়েছে। এত কথা বলছি কারণ আজকে টিনুর মুখটা ভীষণই ফ্যাকাশে এবং প্রচণ্ড কষ্ট, দুঃখ বোঝা যাচ্ছে, কান্না চাপছে বোঝা যাচ্ছে। এবার আমি বলতেই পারি, এই কাঁদিস না মা, কাঁদিস না। না, আমি প্যাম্পার্ড করার মানসিকতা রাখি না, তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমি একদমই ওরকমভাবে আহারে উহুরে করার মানসিকতা রাখি না। কাঁদবি কেন? কাঁদবি কেন? যে 1.5 বছর ধরে তার কান্নাকাটি দেখায়নি, সমস্ত কিছু সাপ্রেস করে রেখেছে, সে দুম করে এসে কেন কাঁদছে? বা কাঁদবেই বা কেন? মানে কি কারণে কাঁদবে? কারণটা কি কান্না? আর পারছি নাই বা বলবে কেন? বলবে কেন? হ্যাঁ, তার কারণ টিনু কোনোদিনই এইভাবে সিঙ্গেল থাকার জন্য প্রিপেয়ার্ড ছিল না। টিনু কোনো দিনই সিঙ্গেল থাকতে চায়নি। আবারও বলছি, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছিল তাকে, সে কিন্তু সংসার থেকে বেরিয়ে যেতে চায়নি। একটা গ্যাপ হয়েছিল, সেই গ্যাপটা ওভারকাম করবার জন্য এরকম একটা ভুল স্টেপ ও নিয়েছিল, যেটার ফল খোকা ওকে দিনের পর দিন দিয়েছে এবং খোকা লোভী, তার জন্য সেই জিনিসটাকে কন্টিনিউ বেঁচে গেছে। এটাই আসল কথা। ও চান্স পেয়েছে, চান্স পেয়ে নাইলে পেয়ে দায়লা করে দিয়েছে। চান্সটা পেয়েছে, চান্সটা গোল করে দিয়েছে, এটা খোকা করেছে। টিনু কিন্তু সংসার থেকে বেরোনোর জন্য বেরোয়নি। রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ সেগুলো নিয়ে বেরিয়েছিল এবং ভেবেছিল আমার হাজব্যান্ড আমাকে প্যাম্পার্ড করে নিয়ে আসবে, কিন্তু খোকা নিয়ে আসেনি। দিনের পর দিন খোকা নিয়ে আসেনি। আর তোমরা এবার বলতে পারো না, ভিডিওতে বলেছে, বারবার ডেকেছে, গুড়ির কাকু গেছে, এই করেছে সেই করেছে। প্রথম কথা হচ্ছে, গুড়ির কাকু ওদের বিয়ের সময় ছিল না, তিনি একজন ভিউয়ার্স, সেই জায়গা থেকে ওদের সঙ্গে সম্পর্ক সখ্যতা হয়েছে, কিন্তু তিনি কোনো নিজের লোক নয়, তাই তার কথায় আসা বা ফিরে আসা কোনো প্রশ্নই ওঠে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, খোকা সব জায়গায় প্রুফ রাখবার জন্য এই ধরনের ভিডিও করে ডেকেছিল, এসো এসো এসো, বাট নিজের মন থেকে কোনোদিনই চায়নি যে টিনু সুন্দরী আবার ফিরে আসুক। ভালো করে বোঝো, কোনো দিনই চাইনি, কারণ ও চাইতোই যে ওকে বেচবো, পয়সা ইনকাম করব, আর আমি আমার লাইভে অন্য জায়গায় গিয়ে ऐश আরাম করব। বুঝতে পেরেছ? ওর কাছে ঘর কা মুরগির ডাল বাড়াবার এরকম একটা সুযোগ পেয়েছে, আর ছাড়ে? এরকম একটা সুযোগ, তাই ছাড়েনি। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, তাহলে কি করতে হতো? গিয়ে ওদের বাড়িতে গিয়ে ব্যাপারটাকে মিটমাট করতে হতো। অনেক কিছু জানো তো, তোমার মুখের সামনে যদি তোমার হাজব্যান্ড এসে দাঁড়ায়, অনেক রাগ অভিমান তুমি ভুলে চলে যাবে। ঠিক আছে? একটা কথা সব জায়গায় শুনছি, ইভেন কিমার ভিডিওতে শুনছি, কম্প্রোমাইজ করতেই হবে, কম্প্রোমাইজ না করলে হবে না, মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হবে। নো নো নো, নেভার এভার, কোনো দিন না। আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, কম্প্রোমাইজ নয়। কম্প্রোমাইজ করা মানে নিজের আত্মসম্মান বোধকে বিসর্জন দেয়া। কম্প্রোমাইজ করা মানে হচ্ছে মেনে নেওয়া, সমস্ত কিছু মেনে নেওয়া, একতরফা কখনো করা উচিত নয়, ছেলে কি মেয়ে। কম্প্রোমাইজ করলে রিলেশান ওই সামনে থেকে আছে, ভিতর থেকে পুরো শায়িত, কোনো লাভ নেই। তাদের মধ্যে যে রিলেশানটা, সেটা আর তার মধ্যে কোনো স্পার্কই থাকবে না, শুধু লোক দেখানোর রিলেশান, ভিতর থেকে তারা যাবে। এবং তার পরিণাম কি হবে জানো? আজকে যেটা তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ যে তাদের মধ্যে একটা এরকম দূরত্ব, সেটা তখন কি হবে? তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে, কিন্তু ভিতর ভিতর সমস্ত কিছু করবে। মানে লোকের কাছে শো আপ রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের, কিন্তু ভিতর ভিতর তারা অন্য অন্য কাজ করবে। এটাই স্বাভাবিক। কম্প্রোমাইজ হলে এটা হবে। তাই কম্প্রোমাইজ নয়, আন্ডারস্ট্যান্ডিং করলে তবে রিলেশন হেলদি হবে। একে অপরের পরিপূরক হতে হবে। এ একটু ছাড়বে, ও একটু ছাড়বে, এ একটু অ্যাডজাস্ট করবে, এ একটু অ্যাডজাস্ট করবে, এটা কম্প্রোমাইজ না। কম্প্রোমাইজ মানে সবসময় একতরফা, কোনো একজনকে না, কখনো উচিত না। তো যাই হোক, এইবার টিনু সিঙ্গেল ভাবে থাকার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিল না, কারণ ও সংসার ভালোবাসে, সংসারে ফিরতে চেয়েছে, কারণ ওর মানসিকতা ওইভাবেই তৈরি হয়ে এসেছে ওর ফ্যামিলি থেকে। তাই এইভাবে একা সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হবো, একা থাকবো, একা লড়বো, একা সমস্ত কিছু করবো, এই মানসিকতা ওর নেই ওর মানসিকতা। ওর একটা ডিপেন্ডেবল ক্যারেক্টার দরকার। তো যখন ওখান থেকে ধাক্কা খেলো, আর এদিকে যখন দীপ্ত ছিল, তখন মেন্টালি সে অনেক কিছু সাপোর্ট টাপোর্ট করেছে। তো ও কি ভাবলো যে আমি আবার নতুন করে শুরু করব, এটা আমার
নষ্ট হয়েছে, আমি আবার নতুন করে শুরু করব। তার জন্যই তোমরা জানো ডিভোর্স ফিভোর্স এটা সেটা হ্যানা ত্যানা ক্লেম করেছিল, জানো তোমরা। কিন্তু যখন খোকা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল তখন টিনু বুঝতে পারলো যে যে জিনিসগুলো খোকার দাবি, তার মধ্যে একটা দাবি যে তার মাতৃত্বকে খণ্ডন করতে হবে, তার মাতৃত্বকে প্রায়োরিটি দিলে হবে না, তার ছেলের সত্ত্ব পুরো ছেড়ে দিতে হবে, তার মাতৃত্বের রাইটস পুরো ছেড়ে দিতে হবে। এটা কোনো মায়ের পক্ষে মানা সম্ভব নয়। আর সেই জন্যই সেদিনকে টিনু পরিষ্কার বলেছিল যে আমার একেও চাই না, ওকেও চাই না, আমার শুধু সন্তান চাই। মানে আমি আমার মাতৃত্ব কখনোই ছেড়ে দেব না, আমি আমার মাতৃত্বের রাইটস কখনো ছাড়বো না, এবং আমি আমার সন্তানের রাইটস কোনোদিন ছাড়বো না। আর তার জন্য যা স্যাক্রিফাইস করতে হয় করব, কিন্তু আমার সন্তান চাই। বুঝতে পেরেছ? তো সেই লড়াই আজ 1.5 বছর ধরে ও লড়ছে। এবার তার লিগাল টিম কি করছে, কতটা করছে, কেন করছে, কিসের জন্য আটকাচ্ছে আমরা জানি না, কারণ আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাট এটা অনেক লং হয়ে যাচ্ছে, সন্তানের মুখটা পর্যন্ত সে দেখতে পাচ্ছে না। এবার শুনলাম সেদিনকে যে ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছে। আচ্ছা, ভিডিওর মাধ্যমে দেখা আর সামনে নিয়ে আমি বুকে জড়িয়ে আদর করা এক জিনিস হলো? হ্যাঁ, কখনো না। তাহলে সেই জায়গা থেকে একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, টিনু আপসেট হয়ে যাচ্ছে। কারণ এই লেভেলের পরিশ্রম যেটা ও করতে চায়নি, কারণ ও তো ওরকম সেলফ সাফিসিয়েন্ট হতে চায়নি, ও সংসার হতে চেয়েছে, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চেয়েছে। ও এরকমই মানুষ, ওর মানসিকতাটাই ওরকম। আমরা ওকে ঠেলে গুজে বলছি তুই একা চল, একা কর, কিন্তু ওর মানসিকতা তো সেটা পারমিট করছে না। ও তো সেই মানসিকতা নিয়েই আসেনি যে ভাই আমি একা চলবো, একা সব করবো। ওই জন্য বলছে ও পারছি না, আমি পারছি না। কারণ একা থাকার মানসিকতা, একা সমস্ত কিছু দেখভাল করা, একা নিজের জন্য লড়া ইজ টু টাফ। সবার সেই মানসিকতা থাকে না। ওকে দেখেছো তোমরা, ও ফিজিক্যালিও অনেকটা লেজি ল্যাড টাইপের খায়, আর মেন্টালিও অনেকটা লেজি। অন্য লোকের উপর ডিপেন্ড হতে ভালোবাসে, চায় যে অন্য লোক আমাকে একটু তুয়ো করুক, আমি তো আতুপুতু টাইপের, এবং আমাকে সে পথ দেখাবে, আমি ব্লাইন্ডলি সেই পথের উপরে তাকে ভরসা করে এগোবো। এত ঠকেও সে কিন্তু ভাবছে একজন না কেউ আমাকে, মানে কাউকে বিশ্বস্ত পাবো এবং সে আমাকে ঠিক পথ দেখাবে। আর এই যে ভাবনা চিন্তা, তার জন্যই বারবার ঠকে, ঠিক আছে। আর সবাই সেখানে মুরগি করে চলে যাওয়ারই ধান্দা করে, এটা তো খুব স্বাভাবিক। আমরা তো জানি যে তাদেরই তো লোকে বেশি ঠকায় যারা এরকম ধরনের মেন্টালিটি রাখে, আবার বিশ্বাস করব, আবার বিশ্বাস করব, আর প্রতিবার সেই বিশ্বাসের সঙ্গেই যা হওয়ার তাই হয়। তাহলে আজকের এই টিনুর কান্নাকাটির পিছনের রিজনটা কি? যে লেভেলের হার্ডেল ওকে টপকাতে হচ্ছে, যে লেভেলের টেনশন ওকে মাথায় নিতে হচ্ছে, যে লেভেলের পরিশ্রম ওকে করতে হচ্ছে, অবশ্যই ইনকাম করবার জন্যে, অবশ্যই নিজের ভালো থাকবার জন্য, যে লেভেলের সবার রেসপন্সিবিলিটিগুলো ওর মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, যে লেভেলে ওর ছেলের জন্য ওকে চলতে হচ্ছে, মানে একটার পর একটা, কিন্তু আলটিমেটলি সাকসেস হচ্ছে না, মানে ছেলেকে দেখতে পাচ্ছে না। তারপরে কোনো মেয়ে ভালো থাকতে পারে মানসিকভাবে? কত চেষ্টা করবে লোকাতে? আলটিমেটলি দিনের শেষে যে জিনিসগুলো দরকার এই বয়সে, সেই কোনো নিড কি ওর পূরণ হচ্ছে না। তাহলে ফ্রাস্ট্রেশন কাজ করছে, আর সেই ফ্রাস্ট্রেশন কাজ করছে বলেই ও এই ধরনের কথা বলছে যে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ জোর করে। ও অ্যাক্টিভলি চলছে না, মানে আমরা যারা ভাবছি যে ও অ্যাক্টিভলি চলছে করে, আমরা বলছি পারতে হবে, করতে হবে, যেতে হবে, লড়তে হবে, সমাজের সঙ্গে লড়তে হবে, সব কিছুতে লড়তে হবে, দৌড়াতে হবে, ভাগম ভাগ টিনা, ভাগম ভাগ আমরা বলছি, কিন্তু ওর মানসিকতাই সেটা নয়। তাই জন্যই ও লেজি হয়ে যাচ্ছে, ও হাঁপিয়ে যাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, কারণ ও মেন্টালি কারোর উপর ডিপেন্ড হতে চাইছে, আর সেই ডিপেন্ডেবল ক্যারেক্টারই ও খুঁজে পাচ্ছে না। সবাই ঢুস, বুঝতে পেরেছো? সবাই ওকে ইউজ করে চলে যাচ্ছে। ও বুঝতে পারছে, বলুক না বলুক ও বুঝতে পারছে কোথায় কোথায় কিভাবে কি সে ও ইউজড হয়েছে, ও বুঝতে পারছে। আর সেটা আমাদের কাছে বলার জায়গা নেই, খিল্লির পাত্র হয়ে যাবে। আর সেটা তো বলা যায়ও না ওইভাবে, না যে আমি ইউজড হচ্ছি, বুঝতে পেরেছো? তার জন্য ওর ফ্রাস্ট্রেশন কাজ করছে। আর এত দিন হয়ে গেল, ছেলের ব্যাপারটার কোনো সলিউশন হচ্ছে না। না না, আমি বলছি না যে ওর কাছে থাকার ব্যাপারটাতে, দেখার ব্যাপারটা কোনো সলিউশন দেখতে পাচ্ছ? তাহলে এই যে আমরা কষ্ট করি, এই যে বাবারা কষ্ট করে, আমাদের কথা বাদ দাও, যারা ধরো টোটালি যেসব বাবারা কাজ করে,
কাজ করে এসে যখন রাত্রিবেলা এসে যখন ছোট বাচ্চা থাকে তখন ছোট বাচ্চাটার মুখটা দেখে তার স্ট্রেসটা ফ্রি হয়ে যায় না, যে আমি এত পরিশ্রম করছি ধরো এই বাচ্চাটার জন্যে, কি তাই তো? বা ধরো যখন ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে বা আমার স্ট্রেস ফ্রি হয়ে যায় না, মায়েদের থেকে বাবার বেশি হয়, কারণ বাবা বেশি কর্মক্ষমতার মধ্যে থাকে। যেসব মেয়েরা কাজ করে তাদের কথা আলাদা, কিন্তু ধরো আমি একটা টিপিক্যাল হাউস ওয়াইফ, আমার হাজব্যান্ড যদি মানে কাজ করে, তো আমার হাজব্যান্ড বাড়িতে এসে কি এই এত উদয়স্ত পরিশ্রম, এত হেডেক, এত জার্নি সমস্ত করার পরে সে বাচ্চার খুশি খুশি মনটা দেখে একদম অন্যরকম ব্যাপার। তো কিছু তো আমাকে টার্গেটে নিয়ে যেতে হবে যে আমি এটা পাচ্ছি তাই হ্যাপি হচ্ছি। শুধু কাজ 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 কাজ, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, আমার এন্টারটেনটা কি? আর যদি তোমরা ভাবো যে ওই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, ঘোষবাড়ি যাওয়া, ফুচকা খাওয়া, এই এগুলো শুধুমাত্র ও নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদতে এগুলো ওর আনন্দের জায়গা নয়। ওর ফ্রাস্ট্রেশনের জন্য ওইগুলো করে করে নিজেকে ব্যস্ত রাখে, একটু ভাবে ও আনন্দ পাচ্ছে, কিন্তু ওগুলো তো ওর আসল চাহিদা নয় মনের। ওর যে মনের চাহিদা সেগুলো তো পূরণ হচ্ছে না, তার জন্যই ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আর তার জন্যই ও কেঁদে ফেলছে, পারছে না আর লড়তে, এটাই ওর বক্তব্য। কিন্তু তোমাকে লড়তে হবে, কিচ্ছু করার নেই তোমাকে। তুমি তোমার ভাগ্যটা উপর থেকে লিখিয়ে নিয়ে এসেছো যে লড়েই তোমাকে জিততে হবে, লড়েই তোমাকে দাঁড়াতে হবে, লড়েই তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমাকে পরিশ্রম করেই তোমার অ্যাচিভ আসবে আর কি। আর এটা জানো তো, তুমি নিজেকে লাকি পার্সন ভাবো। যদি বলো কেন, তার কারণ হচ্ছে খুব অল্প বয়সে তোমাকে প্রচুর বড় স্ট্রাগেলের মধ্যে ভগবান ফেলে দিয়েছেন। আর এই স্ট্রাগেল করে যেদিনকে তুমি সিজনড হয়ে দাঁড়াবে না, সেদিন কিন্তু তুমি একজন অ্যাচিভার, তুমি অ্যাচিভ করবে অনেক কিছু। মিলিয়ে নিও, তুমি শুধু শক্ত হাতে মোকাবিলা করে যাও। জানি তোমার ফিলিংসটা কোন জায়গা থেকে কোথায় কি প্রবলেম হচ্ছে, কিন্তু তুমি শক্ত হাতে মোকাবিলা করে যাও, দেখবে নতুন সূর্য উঠবেই। আর তুমি সুকার মানো ভগবানের কাছে। 24-25 বছরেই তোমার স্ট্রাগেল লাইফ, তুমি ভাবতে পারছো যে আগামী লাইফ তোমার কতটা সুখকর হতে চলেছে? এটা বাস্তব, মিলিয়ে নিও। আমি হয়তো কোনোদিন কন্ট্রোভার্সি করবো না, বা হয়তো তুমি ব্লগিং করবে না, তুমি একটা বিশাল জায়গায় পৌঁছে যাবে, হতেই পারে, বা আমি ছেড়ে দিলাম, বুড়ি বুদ্ধি হয়ে গেলাম, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও তুমি এই কথাটা মনে রেখো যে আমি বলেছিলাম যে যত তাড়াতাড়ি জীবনে স্ট্রাগেল আসবে, যত তাড়াতাড়ি তুমি হার্ডেল টপকাবে, তত সুন্দর তোমার ভবিষ্যৎ হবে, নো ডাউট। লিখে নিও, মিলিয়ে নিও, যদি তুমি পরিশ্রমটা করে যাও আর যদি তুমি লড়ে যাও। হাল ছাড়লে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, হাল তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? তুমি তাহলে অবশ্যই অ্যাচিভ করবে। তো এইটুকু বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।